প্রথম অধ্যায় হচ্ছে পরিবেশ রসায়ন। তো পরিবেশ রসায়নের ভিতরে আমরা কয়টা সূত্র জানবো এবং এই সূত্র দিয়ে পরীক্ষায় প্রশ্ন বেশি আসে। তার আগে কিছু বেসিক জেনে রাখবো। এসটিপি বলতে কী বোঝায় জানো? এসটিপি বলতে কী বোঝায়? এসটিপি বলতে বোঝায় হচ্ছে প্রমাণ তাপমাত্রা এবং চাপ। তাহলে এসটিপিতে প্রমাণ তাপমাত্রা টেম্পারেচার কত? টেম্পারেচার হচ্ছে 0°C, ঠিক আছে, বা 273 কেলভিন। এটা হচ্ছে প্রমাণ তাপমাত্রা। এবং প্রমাণ চাপ কত এসটিপিতে? প্রমাণ চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার। প্রমাণ তাপমাত্রা এবং চাপ। তারপর এসিটিপি বলতে কি বোঝায়? এসিটিপিতে টেম্পারেচার হচ্ছে 25°C, বুঝছো? এবং চাপ কত? চাপ হচ্ছে চাপ কত ছিল? চাপ কত বলা হয়? 100 কিলো প্যাসকেল। 100, হ্যাঁ, চাপ হচ্ছে বলা হয় 100 কিলো প্যাসকেল। 100 কিলো প্যাসকেল। আচ্ছা, 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 101.325 কিলো প্যাসকেল, ঠিক আছে। আর এসিটিভিতে চাপ কিন্তু ওই 1 অ্যাটমসফিয়ারের পুরো সমান না, একটু কম আর কি, 100 কিলো প্যাসকেল। আচ্ছা, এসটিভিতে গ্যাসের আয়তন কত? এসটিভিতে গ্যাসের আয়তন, সকল গ্যাসের আয়তন হচ্ছে সমান কত? 22.4 লিটার, 22.4 লিটার। আর এই এসিটিভিতে গ্যাসের আয়তন কত? গ্যাসের আয়তন হচ্ছে 24.789 লিটার। এগুলো লাগবে, এগুলো মোলার আয়তন আর কি, এত লিটার পার মোল। প্রত্যেক মোলের আয়তন হচ্ছে কত? 22.4 লিটার। এত মোল, 1 মোল গ্যাসের আয়তন, বুঝতে পারছো? আচ্ছা, তারপর আর কি 20°C একটা মনে হয়েছিল, 20°টা আচ্ছা নাই। আচ্ছা, যাই হোক, আমরা বয়েলের সূত্রে যাই। আমাদের কিছু সূত্র জানতে হবে। প্রথম হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি? বয়েলের সূত্র প্রতিবেদন এখন আর শেখা লাগবে না, তুমি জেনে রাখো। বয়েলের সূত্র হচ্ছে P1 V1 ইকুয়ালস হচ্ছে P2 V2। P1 V1 ইকুয়ালস টু P2 V2। বয়েলের সূত্রের বিবৃতি কি? যদি কোনো তাপমাত্রা স্থির রেখে যদি কোনো গ্যাসের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্ত অনুপাতিক। মানে তাপমাত্রা স্থির রেখে আমরা যদি কোনো গ্যাসের উপরে চাপ দেই, তখন হচ্ছে তার চাপ যত বৃদ্ধি করবো, আয়তন হচ্ছে তত কমবে। বুঝতে পারছো? চাপ এবং আয়তন হচ্ছে একটা ব্যস্ত অনুপাতিক। তাপমাত্রা স্থির রাখলে চাপ বাড়াইলে আয়তন কমবে, চাপ কমাইলে আয়তন বাড়বে। অর্থাৎ এর সূত্র হচ্ছে এরকম, P1 V1 ইকুয়ালস টু P2 V2। এটাতে ম্যাথ আছে, তোমাকে হচ্ছে বলে দিবে যে 25°C তাপমাত্রায়, 25°C তাপমাত্রায় কোনো একটা গ্যাসের প্রেশার হচ্ছে 2 অ্যাটমসফিয়ার, এরকম বললো, 2 ATM। আয়তন হচ্ছে কত? আয়তন হচ্ছে 20 লিটার। বললো যে যদি আমরা হচ্ছে এটাকে করি, মানে যদি আমরা চাপটাকে যদি বাড়ায় 2.5 অ্যাটমসফিয়ার করি, তাহলে হচ্ছে আয়তন কত হবে? এরকম প্রশ্ন আসে। তাহলে এটা হইতেছে P1, এটা হইতেছে V1, আর এটা হচ্ছে P2। তাহলে আমাদের বের করতে হবে কি? V2 এর মান বের করতে হবে। সবগুলো মান বসে দিলে হয়ে গেল, ঠিক আছে। তারপর আছে কি চার্লসের সূত্র। চার্লসের সূত্র কি? চার্লসের সূত্র হচ্ছে V1/T1 ইকুয়ালস টু V2/T2, তাই না? V1/T1 ইকুয়ালস হচ্ছে V2/T2, বুঝতেছো? ওই চার্লসের সূত্র কই? এই যে V1/T1 ইকুয়ালস হচ্ছে V2/T2, এটা চার্লসের সূত্র। আচ্ছা, এখন আমরা বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র দুইটাকে যদি মিলাইতে যাই, তাহলে আর কম্বাইন্ড একটা সূত্র পাই। কম্বাইন্ড সূত্রটা কি আসবে? কম্বাইন্ড সূত্র হচ্ছে P1 V1 বাই হচ্ছে T1 ইকুয়ালস হচ্ছে P2 V2 বাই হচ্ছে T2, এরকম আসবে, বুঝলা? কম্বাইন্ড সূত্র এটা। দুইটা যদি মিলে যায় তাহলে P1 V1/T1 ইকুয়ালস হচ্ছে P2 V2/T2। এই যে তার একটা সূত্র। এই সূত্রগুলো তো হচ্ছে জানতে হবে, ঠিক আছে। বই থেকে ছিল না,
ভরবাহী আয়তন আচ্ছা, যদি কোনো গ্যাসের ঘনত্ব যদি ডি হয়, ঘনত্বকে যদি আমরা ডি ধরি, ঘনত্বকে আমরা যদি হচ্ছে ডি ধরি, ঘনত্ব এটাকে যদি হচ্ছে ডি ধরি, তাহলে হচ্ছে সূত্র কি? সূত্র হচ্ছে P1 বাই P2 ইকুয়ালস হচ্ছে D1 বাই D2। P1 বাই P2 ইকুয়ালস হচ্ছে D1 বাই D2, মানে চাপের সাথে এটা হচ্ছে ঘনত্বের সম্পর্ক, চাপের সাথে ঘনত্বের সম্পর্ক হচ্ছে এটা। এখন সম্পর্ক জানতে হবে কতগুলো, এগুলো দেওয়া হচ্ছে, এগুলো কাজে লাগে ইয়া করার জন্য, সিকিউতে কাজে লাগে। তারপর আমরা সামনে যাই, V1 T1। পাইতেছি না কি যেন একটা মানে ছিল সূত্র, পাইতেছি না কি যে। বই থেকে এই যে এগুলো ভালো করে পড়বা, এগুলো কিন্তু কাজে লাগে। 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে মোলার আয়তন কত হয়? 24.0440 লিটার হয়। আর 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে মোলার আয়তন হয় 24.789 লিটার। আর এসটিপিতে মানে 0 ডিগ্রি সেলসিয়াসে হয় 22.4 লিটার আয়তন। ঠিক আছে, বয়েল এবং চার্লসের সূত্র থেকে সমন্বয় সূত্র, তারপর বয়েলের সূত্রের মধ্যে আর শক্তি ক্ষমতা, মোলার গ্যাস ধ্রুবক, আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ কোনটা? আদর্শ গ্যাস সমীকরণ কমন সমীকরণ, যেটা আমরা সবসময় জানি যে PV ইকুয়ালস টু nRT। এটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ, PV ইকুয়ালস টু nRT। PV ইকুয়ালস টু nRT। PV ইকুয়ালস টু nRT। আচ্ছা, তাহলে এই PV n এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? n মানে কিন্তু W/m, এটা জানো? W হচ্ছে ভর, m হচ্ছে মোলার ভর, লেখা জানা? m মানে কি? মোলার ভর বা আণবিক ভর। W হচ্ছে সাধারণ ভর, যতটুকু ভরের আমরা গ্যাস নিলাম অথবা যতটুকু ভরের পদার্থটা নিলাম। ঠিক আছে, তাহলে n এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে W/m, এটা লিখতে পারি W/m RT, এটা লেখা যায়। বুঝতে পারছো? PV ইকুয়ালস টু nRT, এর পরিবর্তে W/m RT লেখা যায়। আচ্ছা, তারপর আরটা কি? আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক। এই আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক। সর্বজনীন গ্যাস ধ্রুবকের কিন্তু মান কিন্তু এক একটা আছে। কোন ক্ষেত্রে আমরা কোন মান নিব? একটা মান আছে 0.082 লিটার পার মোল পার কেলভিন, নাকি লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। আচ্ছা, তো তুমি এখানে দেখো, এখানে এই যে লিটার আছে, লিটার এবং অ্যাটমসফিয়ার আছে না? লিটার এবং অ্যাটমসফিয়ার আছে, তার মানে আমরা আর এর মান যখন এই মানটা যখন বসাবো, তখন পি এর মানটাকে অ্যাটমসফিয়ারে নিতে হবে চাপের মান, এবং আয়তনের মান ভি এর মান নিতে হবে হচ্ছে লিটারে। ঠিক আছে, বুঝছো কি বলছি? মানে যখন আমরা এই পি এর মানটাকে যখন আমরা এটিএমে নিব আর ভি এর মান যখন লিটারে নিব, তখন আমরা আর এই মানটা বসাবো। ঠিক আছে, এই মানটা বসাবো। আবার যখন হইতেছে আমরা ভিন্ন কোনোভাবে নিব, ভিন্ন কীভাবে নিতে পারি? যদি এসআই একক নিই, এটা হচ্ছে এসআই এককের মান 8.314 লিটার না, তখন আর লিটার বলা যাবে না। 8.314-এর ইয়াটা কত? জুল পার মোল পার কেলভিন। এটার একক হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন।
তাহলে আর এর এই মানটা আমরা কখন নিব, যখন আমরা পি এর মান হচ্ছে ইসের মানে এসআই এককে নিব। পি মানে কি, চাপ, বুঝছো? চাপের এসআই একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার, অথবা এটাকে একসাথে লেখা হয় প্যাসকেল বা পি। এই প্যাসকেল মানে নিউটন পার মিটার স্কয়ার এবং এটা হচ্ছে এসআই একক, বুঝতে পারছো? এটা হলো পি এর মান। আর ভি এর মান কীভাবে হবে, ভি যেহেতু আয়তন বুঝাইছে, আয়তন হবে মিটার কিউব, ঠিক আছে? আয়তন হচ্ছে মিটার কিউব। তো নিউটন পার মিটার স্কয়ার এবং মিটার কিউব একক নিয়ে তখন আর এর মানটা হচ্ছে এইভাবে বসাইতে হবে, বুঝলা? এই হলো কাহিনী। যাই হোক, বেশিরভাগ সময় হচ্ছে এই আর এর এই মানটা ইউজ করা হয়, এবং কারণ আমরা হইতেছে সবসময় আয়তন লিটার এবং প্রেশার হচ্ছে অ্যাটমসফিয়ার নিয়ে কাজ করি। আয়তন হচ্ছে লিটার এবং প্রেশার হচ্ছে অ্যাটমসফিয়ার, এইভাবে হচ্ছে কাজ করি। হ্যাঁ, ফিজিক্সে হচ্ছে প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার নিয়ে কাজ করা হয়। এটা তো ফিজিক্স, এটা কেমিস্ট্রি, হিসাব নিকাশ আবার একটু আলাদা, সব কিছু এক না। হ্যাঁ, তো আলাদা হওয়ার বহুত কারণ আছে। ফিজিক্সে তোমাকে গতি নিয়ে কাজ করতে হয়, দৈর্ঘ্য নিয়ে কাজ করতে হয়। তো তুমি তো একটাকে এসে একক নিয়ে হিসাব করবে আর একটাকে লিটার অ্যাটমসফিয়ারে হিসাব করবে, তাহলে তো হবে না, তাহলে তো হিসাবে ভুল হবে। তো তারাই এক একটা হিসাব করছে কেন? তাদের তো এখানে, হ্যাঁ, তারা তো এটা দিয়েই করে, তারা তো যেটা দিয়েই কাজ করে, তারা তো লিটার অ্যাটমসফিয়ার নিয়ে কাজ করে, তারা তো দুটোই ইউজ করে না। এখানে এসে একক নিয়ে করলে তো সমস্যা, কেন সমস্যা? কারণ তুমি এখানে কেমিস্ট্রিতে হচ্ছে করতেছো, বিক্রিয়া করতেছো। তো বিক্রিয়া করা হোক বা দ্রবণ বানানো যাই করা হোক, সব কিছুতে হচ্ছে আমরা অল্প অল্প হইতেছে নিয়ে কাজ করি। যেমন তুমি একটা দ্রবণ বানাবা, তুমি হইতেছে 250 মিলিলিটার এমন বানাইতেছো, তুমি তো 250 লিটার নিতেছো না, তা নিতেছো? লিটারে নিয়ে যেতেছো না, কখন লিটার নিতেছো? মোল পার লিটার নিয়ে তো কাজ করতেছো। তো মোলপাল তুমি এটা তো মোলারিটি হয়ে গেল। মোলপাল লিটার বললে তো লিটার থাকতেছে না, এটা তো মোলারিটি হয়ে গেল, মোলারিটি। আমি বলতেছি যে যখন হিসাব নিকাশ করা হয়, যখন কোনো ক্রিয়া বিক্রিয়া করা হয়, ল্যাবরেটরিতে সবসময় মানে ল্যাবে কী করা হয়, সবসময় অল্প অল্প নিয়ে কাজ করে। এক 10 মিলিলিটার বা 50 মিলিলিটার এরকম নিয়ে এলাকায় কাজ করে, কখনোই বেশি নিয়ে কাজ করে না, অল্প অল্প নিয়ে এলাকায় কাজ করতে হয়। পিএইচ এর মান বের করে আমরা অল্প অল্প মান নিয়ে কাজ করি, এই জন্য পিএইচ এর মান এরকম আসে, ঠিক আছে? সব কিছু অল্প অল্প নিয়ে কাজ করা হয়, এই জন্য এসআই একক ইউজ না করে এই মিলিলিটার, লিটার, অ্যাটমসফিয়ার এইসব এককগুলোকে ইউজ করা হয়। যাই হোক, আমরা সামনে আগাই। পিভি গোস টু এনআরটি, এই যে এটাই বলতেছিলাম, WM/RT, W/V। আচ্ছা, এই যে এই সূত্রটা দেখো একবার, এই সূত্রটা দেখো আরেকবার। মাত্র কি লিখলাম, আদর্শ গ্যাস ধ্রুবক আমরা জানি পিভি ইকুয়ালস টু হচ্ছে NRT। হ্যাঁ, তো এনের পরিবর্তে লেখা যায় হচ্ছে কি W/M/RT, এটা লেখা যায়। পিভি ইকুয়ালস টু W/M/RT, এটা লেখা যায়। আচ্ছা, তো আমরা W/V লেখা যায় পরের লাইনে লেখা যায় হচ্ছে এই ভিটাকে আমরা এই W এর নিচে নিয়ে আসলাম। W/V/RT, W/V কে একটা সাইডে রাখলাম, তাহলে কী হবে, PM/RT হইল। এখন W/V জিনিসটা কি? W হচ্ছে ভর এবং V হচ্ছে আয়তন, কতটুকু আয়তনের ভিতরে কতটুকু ভর আছে, তো এটা হচ্ছে ঘনত্ব। W/V মানে কি? এটা হচ্ছে ঘনত্ব, বুঝছো? তাহলে ঘনত্বের সূত্র পাইলাম আমরা হচ্ছে PM/RT, এটা হচ্ছে ঘনত্বের সূত্র পাইলাম, PM/RT, এটা হচ্ছে ঘনত্বের সূত্র, এটা কাজে লাগবে। ডি জিনিসটা কি? ডিটা হচ্ছে ঘনত্ব, ডিটা হচ্ছে ঘনত্ব ডি এর সূত্র হচ্ছে D = PM/RT। এই সূত্রটা কাজে লাগবে, সিকিউতে কাজে লাগবে। সূত্র যা যা পড়তে বলতেছে এটা ভালো, এগুলা মুখস্থ রাখবো সূত্র। তারপর আরেকটা সূত্র আছে হচ্ছে ব্যাপন হারের সূত্র আছে একটা, ব্যাপন হার কই?
ডাল্টনের আংশিক চাপের সূত্র, এটা এই সূত্রটা মাঝে মাঝে প্রতিপাদন করতে পারে, বলে যে ডাল্টনের আংশিক চাপের সূত্র, এটা হচ্ছে প্রতিপাদন করে দেখাও। ডাল্টনের সূত্র হচ্ছে, যদি আমরা ধরো তিনটা গ্যাসকে নিয়ে হচ্ছে একাধিক গ্যাস যদি কোনো একটা পাত্রের মধ্যে যদি নেই, 1 নাম্বার গ্যাস, 2 নাম্বার গ্যাস, 3 নাম্বার গ্যাস, ঠিক আছে, তিনটা গ্যাসের আলাদা আলাদা P1, তারপর হচ্ছে P2 এবং P3 এরকম চাপ আছে। তো তিনটা গ্যাসের মোট চাপ হচ্ছে, মানে সংযুক্ত চাপ কিসের সমান হবে, পুরো পাত্রের মোট চাপের হচ্ছে সমান হবে, ঠিক আছে। এটাই ডাল্টনের সূত্র, যে আমরা যদি একাধিক গ্যাস নেই তাহলে সবাই আলাদা আলাদাভাবে চাপ প্রয়োগ করে মোট যে চাপ হবে সেটাই হচ্ছে সম্মিলিত চাপ, এটাই সূত্র। তো এই সূত্রটা মাঝে মাঝে প্রতিপাদন করতে বলে। এই সূত্র আমরা প্রতিপাদন কীভাবে করব? প্রতিপাদন এভাবে করব যে প্রথম তিনটা যে আলাদা গ্যাস নিলাম, প্রত্যেকটা গ্যাসের জন্য আমরা PV = nRT সূত্রটা লিখতে পারি। প্রথম গ্যাসের জন্য চাপ হচ্ছে P1, হ্যাঁ, ভি তো সবার জন্য সেম, কারণ পুরো পাত্রের আয়তন প্রথম গ্যাসের জন্য যতটুকু, দ্বিতীয় গ্যাসের জন্য ততটুকুই, 3 নাম্বার গ্যাসের জন্য ততটুকুই, ঠিক আছে। PV = N1 RT, সর্বজনীন গ্যাস ধ্রুবক এবং টেম্পারেচারও সবার জন্য সেম। N1টা সেম না, কারণ তুমি কতটুকু গ্যাস নেবে তার উপর ডিপেন্ড করবে যে তোমার ওই গ্যাসটা কতটুকু আছে। হ্যাঁ, একইভাবে হচ্ছে লেখা যায় P2V = N2 RT, এটা লেখা যায়। তারপরে P3V = N3 RT, এগুলো লেখা যায়। এগুলো লেখা যায়, আমরা তিনটাকে যোগ করে দিতে পারি। তিনটাকে যদি যোগ করে দেই তাহলে ভি কমন নিয়ে লেখা যায় হচ্ছে P1 প্লাস হচ্ছে P2 প্লাস হচ্ছে P3 ইকুয়ালস হচ্ছে, এখানে আবার আরটিকে কমন নিয়ে লেখা যায় কি, N1 প্লাস N2 প্লাস হচ্ছে N3, এটা হচ্ছে আরটি কমন এই পাশে, ঠিক আছে। আরটি কমন, RT/V, RT/V, আচ্ছা যাই হোক। তো এই ভিটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, P1 প্লাস হচ্ছে P2 প্লাস হচ্ছে P3, কী আসবে তাহলে N1। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে এই যে তিনটা গ্যাসের মোল সংখ্যা, 3 গ্যাসের মোল সংখ্যা কি মোট মোল সংখ্যা না? ওই পাত্রের সম্পূর্ণ মোট মোল সংখ্যায় তো তিনটা গ্যাসের আলাদা আলাদা মোল সংখ্যার যোগফল, তাই না? এর পরিবর্তে আমরা সামগ্রিকভাবে N লিখতে পারি, N ইন্টু এই ভিটাকে এই পাশে আনছি, তাহলে RT/ হচ্ছে ভি, ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, সর্বজনীন গ্যাস ধ্রুবক আমরা লিখছিলাম কি, PV = হচ্ছে nRT, এটা লিখছিলাম না? এখন এই পাশে যদি ভি নিয়ে আসি তাহলে এই পাশে কী থাকে, পি থাকে শুধু, nRT/V, তাই না? nRT/V কিসের সমান? পি এর সমান বা চাপের সমান। এখানে কি আছে দেখো, nRT/V আছে না? সুতরাং এটার পরিবর্তে আমরা সরাসরি লিখতে পারি মোট চাপ, এটা লিখতে পারি সরাসরি, আমরা মোট চাপ লিখতে পারি, বুঝতে পারছো? এটাই ডাল্টনের আংশিক চাপের সূত্র, এবং এটা পরীক্ষায় দেয়ও যে আমি প্রমাণ করতে পারলাম কি না যে পাত্রের মোট চাপ হচ্ছে তিনটা চাপের আলাদা আলাদা চাপের সমান আর কি, এটা প্রমাণ করতে পারলাম কি না, এগুলো পরীক্ষায় দেয়। ইতি জিনিস আছে, একবার দেখলে মনে থাকবে আশা করি। এই যে ব্যাপন হারের সূত্র জানতে হইবে। ব্যাপন এবং নিঃসরণের যে সংজ্ঞা আছে এটা পড়বা, এগুলো পড়বা। ব্যাপন হারের সূত্র কি? ব্যাপন হার হচ্ছে, ব্যাপন হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। ব্যাপন হারকে হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয়, এবং এই আর হচ্ছে মোলার ভর বা আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। মোলার ভর বা আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। ব্যস্তানুপাতিক মানে কি, আণবিক ভর বা মোলার ভর যত বেশি হবে তার ব্যাপন হার তত কম হবে। ধরো আমি এখানে এ গ্যাস এবং বি গ্যাস দুটা গ্যাস নিলাম, এই গ্যাসের আণবিক ভর হচ্ছে 35 আর ওর আণবিক ভর হচ্ছে 20 বা মোলার ভর হচ্ছে 20, ঠিক আছে। মানে ওর 1 মোলের পরিমাণ হচ্ছে 35 আর ওর 1 মোলের পরিমাণ হচ্ছে, ওর 1 মোলের ভর হচ্ছে 35 গ্রাম, ওর 1 মোলের ভর হচ্ছে 20 গ্রাম, বুঝতে পারছো? তাহলে কার মোলার ভর বেশি? এর হচ্ছে মোলার ভর বেশি। তাহলে এই দুটো গ্যাসকে যদি আমরা ঘরের একটা জায়গায় ছড়াই দিই, রাইখা দিই, তাহলে হচ্ছে কে আগে ব্যাপিত হয়ে পুরো ঘর দখল করবে, কে আগে ছড়াইবে? অবশ্যই যার ওজন কম
অবশ্যই যার হচ্ছে ভর কম, বুঝছো, যার হচ্ছে ভর কম সে দ্রুত ছড়াইতে পারবে, সে দ্রুত উঠতে পারবে, যার হচ্ছে ওজন বেশি সে তো উঠতে পারবে না, এটা তো সিম্পল কথা, ঠিক আছে। তো সেই অনুযায়ী হচ্ছে এই সূত্রটা আসে, ব্যাপন হার হচ্ছে এই আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, যার আণবিক ভর হচ্ছে বেশি হবে, যার আণবিক ভর কম হবে তার ব্যাপন হার বেশি হবে, সে দ্রুত ছড়াই দিতে পারবে, বুঝতে পারছো, এই হলো কথা। তো এখান থেকে আমরা সরাসরি সূত্রটা দেখি, সূত্র কী হবে। সূত্র হচ্ছে R1 হচ্ছে R2 বিকজ এই যে সূত্র দেখছো √M2/M1, √M2 হচ্ছে M1, এইটা হইল সূত্র। এই সূত্রগুলো মাথায় রাখতে হবে, কারণ এগুলা দিয়ে সৃজনশীল কিন্তু আসে, পরীক্ষায় প্রশ্ন আসে। R1/R2 বিকজ হচ্ছে √M2/M1, পরীক্ষায় প্রশ্ন আসে। আবার একই হবে R1 হচ্ছে R2 ইকুয়ালস হচ্ছে √D2/D1, D2 হচ্ছে D1, D2 আর D1 জিনিসটা কি, D2 D1 এগুলো হচ্ছে ঘনত্ব, আর M হচ্ছে আণবিক ভর, আর হচ্ছে ব্যাপন হার, ব্যাপন হার। কোনটা দ্বারা কী বলছে, নিঃসরণ মানে ছিদ্র দিয়ে গ্যাসগুলো বের হয়ে গেছে, বুঝেছি। গ্যাসের তরলে পরিণত করার প্রসেস কি? চাপ বৃদ্ধি করতে হবে, টেম্পারেচার কমাইতে হবে তরলে। হ্যাঁ, মানে এক কোশ্চেনে যদি আসে যে কোন গ্যাসকে তরলে পরিণত করা যাবে, এইটা লোকে যেই গ্যাস হচ্ছে আদর্শ গ্যাসকে কিন্তু তরলে পরিণত করা যাবে না, বাস্তব গ্যাসকে তরলে পরিণত করা যাবে, আদর্শ গ্যাসকে তরলে পরিণত করা যাবে না। আচ্ছা শোনো, আরেকটা কথা বলি, সেটা হইতেছে খেয়াল করো, আরেকটা সূত্র হচ্ছে নিঃসরণ নিয়ে যদি প্রশ্ন আসে, বললো যে একটা পাত্রের ভিতরে আমি ছিদ্র করে দিলাম, এখন এটার ভিতর থেকে গ্যাস নিঃসৃত হইতেছে, বুঝতে পারছো। এখন ভিতরে দুইটা গ্যাস আছে, কোন গ্যাস হচ্ছে দ্রুত নিঃসৃত হবে, তাড়াতাড়ি নিঃসৃত হবে, মানে টাইমের একটা ব্যাপার, ঠিক আছে। টাইমের যদি ব্যাপার হয় তাহলে সেই টাইমকে টি দিয়ে যদি প্রকাশ করি তাহলে সূত্র কেমন হবে, সূত্র হচ্ছে এই যে এই আরের সূত্রের ঠিক উল্টাটা, এই আরের সূত্রের ভিতরে R1/R2 = √M2/M1, আর এখানে হচ্ছে এই টাইমের ক্ষেত্রে সূত্র হবে T1/T2 হচ্ছে √, ওইখানে ছিল M2/M1, এখানে হবে M1/M2, M1 হচ্ছে M2, ঠিক আছে। এই টিটা কি, টি হচ্ছে সময়, কিসের সময়, নিঃসৃত হইতে বা ওই ছিদ্রপথে গ্যাস বের হইতে কতটুকু সময় লাগে সেই সূত্র, বুঝতে পারছো, সেই সূত্র। ম্যাথ ভালো, একটা ম্যাথ দেখতে পারলো ভালো হয়েছে, এরকম তো ম্যাথ এখান থেকে একটা ম্যাথ এগুলো তোমাকে করাইছিলাম, আচ্ছা করাইছিলাম, আপনার মনে পড়ছে, আমার মনে পড়তেছিল না যে পড়াইছিলাম কিনা। দেখো যে কোনো একটা ম্যাথ দেখো, আমি তোমাকে দেখাই দিই, কোনটা দেখবো, দেখো এটাই দেখো নাকি, স্টপ কর, খোলা অবস্থায় গ্যাস মিশ্রণে মোট চাপ কত হবে তা নির্ণয় করো, এগুলো করছিলা? আচ্ছা করলে তাহলে, আচ্ছা যদি এরকম হয় যে দুইটা পাত্র দিল, দুইটা পাত্র দিল এবং পাত্র দুটো হইতেছে এখান দিয়ে হইতেছে কানেক্টেড, এখানে হইতেছে একটা স্টপ কক লাগানো, তারপর এখানে একটা গ্যাস আছে, এই গ্যাস, এখানে হচ্ছে বি গ্যাস, কী কী ইনফরমেশন দিছে, এখানে দিছে কি 760 মিলিমিটার মার্কারি, 760 mmHg মিলিমিটার মার্কারি, তারপরে হচ্ছে 500 মিলিলিটার আয়তন বলছে, 500 মিলিলিটার আয়তন, আর এটার মধ্যে কি 770 mmHg এবং হচ্ছে 600 মিলিলিটার। এগুলো আমরা কীভাবে করবো,
আচ্ছা, আরও কাহিনী আছে। এটা বলছে 0.8 গ্রাম গ্যাস এখানে, আর এখানে হচ্ছে 0.7 গ্রাম গ্যাস। ঠিক আছে, তো এগুলো আমরা কীভাবে করবো? দেখছি স্টপও খোলা অবস্থা, এটাকে যদি আমরা খুলে দিই, এই জিনিসটাকে যদি খুলে দিই, তাহলে হচ্ছে গ্যাস মিশ্রণের মোট চাপ কত হবে তা নির্ণয় করতে বলছে। তো মোট চাপ আমরা বের করা কীভাবে? ওই যে আমরা বলে শুরু করেছিলাম না, যে P1V1 ইকুয়ালস হচ্ছে P2V2, এটা বুঝছিলাম। এটা খোলা অবস্থায় দুইটা গ্যাস হচ্ছে কিন্তু মিশ্রিত হয়ে যায়, মিশে যাবে। তো এখানে দুইটা গ্যাসের আলাদা আলাদা চাপ এবং আলাদা আলাদা আয়তন কিন্তু এখানে কম্বাইন্ড হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সূত্র হবে কি? সূত্র হবে P1V1 ইকুয়ালস হচ্ছে P1V1 প্লাস P2V2, মানে দুইটা গ্যাসের চাপ এবং আয়তন মিশ্রিত হবে, মিশ্রিত হওয়ার পরে কম্বাইন্ড একটা চাপ এবং আয়তন এখানে তৈরি হবে। বুঝতে পারছো? কম্বাইন্ড একটা আয়তন এবং চাপ তৈরি হবে। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা এখানে কী কী মান বসাইতে পারি? আমরা মানে চাইছে তো সম্মিলিত চাপ কত হবে তা চাইছে, মানে পি এর মানটা চাইছে। তাহলে পি ইকুয়ালস হচ্ছে P1V1 প্লাস হচ্ছে P2V2, নিচে হচ্ছে ভি। এখন এই সবগুলো মান আমরা বসিয়ে দিতে পারি। সবগুলো মান আমরা বসাই দিতে পারি, এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। আমি যেরকম মান বসাবো এরকম মান চলে আসবে সব। P1 এর মান কত ছিল? 760, ইন্টু V1 ছিল হচ্ছে 500, প্লাস P2 ছিল হচ্ছে 770, ইন্টু 600, তাই না? দুইটা আয়তন যুক্ত হয়ে মোট আয়তন কত হলো? 1100 মিলিলিটার। দেখো যে কত আসে অ্যান্সার। নাই আসে বসে। কত আসছে? 765.45 মিলিমিটার মার্কারি। এই যে এই হলো অবস্থা। তারপরে বলছে কি একই তাপমাত্রায় চাপে এ ও বি গ্যাস দুটির মধ্যে কোনটির ব্যাপন হার বেশি তা বিশ্লেষণ করো। কোনটার ব্যাপন হার বেশি তা বিশ্লেষণ করতে বলছে। তো এখন ব্যাপন হার বেশি তা বিশ্লেষণ করার জন্য আমাদের মাত্রই আমরা ব্যাপন হারের সাথে একটা সূত্র দেখলাম না? ব্যাপন হার হচ্ছে R1 বাই হচ্ছে R2, R1 বাই R2 ইকোয়াস হচ্ছে √M2/M1। এই সূত্রটা দেখলাম না? M2/M1। তাহলে আমাদের হচ্ছে দুইটা গ্যাসের এম মানে আণবিক ভর বা মোলার ভরটা জানতে হইবে, বুঝছো? কিন্তু তোমাকে এই কোনো গ্যাসের নাম বলে নাই, জাস্ট বলছে এ গ্যাস আর হচ্ছে বি গ্যাস, এগুলো বলছে। তাহলে তুমি এখান থেকে এম বের করবা কীভাবে? হ্যাঁ, তো এম বের করার জন্য আমরা কী করবো? এম বের করার জন্য আমরা ওই সূত্রে যাবো, যে PV ইকুয়ালস হচ্ছে nRT। এখান থেকে লেখা যায় কি? PV ইকুয়ালস হচ্ছে W/M/RT, তাই না? তারপরে কি লেখা যায়? তারপরে লেখা যায় যে M ইকুয়ালস হচ্ছে, এমটাকে বাম পাশে নিয়ে আসলাম, পিভিটাকে নিচে নিয়ে আসলাম, তাহলে লিখতে হয়। তাহলে কী লেখা যায়? WRT বাই হচ্ছে PV, তাই না? তাহলে এই সব কিছুর মান কিন্তু এখন দেওয়াই আছে, এই সব কিছুর মান কিন্তু প্রশ্নে দেওয়াই আছে। এই সব কিছুর মান কী কী দেওয়া আছে এখানে হচ্ছে আমরা দেখতেছি। এ আছে 0.8 গ্রাম, তাই না? এ আছে কি? এটা হচ্ছে 0.8 গ্রাম আছে, কিন্তু আর এর মান কী নিব? 0.082 নিব আর এর মান। তারপর টেম্পারেচার হচ্ছে, টেম্পারেচার কত বলছিল? 26 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, দেওয়া আছে 26 ডিগ্রি সেলসিয়াস। টেম্পারেচারের একটা মান আমরা এখানে বসাবো, কেলভিনে বসাবো অবশ্যই। দেখো তাহলে কেলভিনে কত আসে? 26+273, 299 বসাইলাম। আর যেহেতু
আর এর মান আমরা 0.082 বসাইছি, তাহলে আমাদের পি এবং ভি দুইটাকে কিন্তু ইসে নিতে হবে, লিটার এবং অ্যাটমসফিয়ার নিতে হবে। আমি তো ওটাতে বসে কোনটাতে বসাবা? যা আছে তা না, তা বসালে ভুল হয়ে যাবে। আর প্যাসকেল নিয়ে যাবে। প্যাসকেল নিয়ে যাবে। প্যাসকেলে নিয়ে করবা, তাহলে তোমাকে এই যে এই ডাব্লিউ এর মান গ্রাম থেকে কেজিতে নিতে হবে, কারণ গ্রাম তো এসআই একক না, কেজি হচ্ছে এসআই একক, সুতরাং ওই ঝামেলা যাইতে হবে না। আর এর মান বসাবো 0.082। মনে হয় না তো, কারণ গ্রাম কাটা চলে যাবে না। ডাব্লিউ আছে কোন গ্রাম কাটা যাবে? এদিকে এম এর মান গ্রামে বেরোবে না। হ্যাঁ, গ্রামে বেরোবে। তো সমস্যা হয়, তো গ্রাম তো এমনি কাটা চলে যায়, তো এত কত সময় এখন তুমি কি সেইকোকে নিতে চাও? সেইকোকে নিলে হয়তো সারের মান ওই সেইকোকে বসাইতে হবে, আরের মান ওই সেইকোকে বসাইতে হবে, এটা করাই তো সহজ হবে। তারপর এই সেইকোকে তুমি ওই সূত্র কি জানো, যে হচ্ছে পি যদি মিলিমিটার মার্কারিতে দেওয়া থাকে, তাহলে আমরা প্যাসকেলে নিব কী হবে? এই তো, তাহলে এত প্যাচে ভিতরে যাইতে হবে না। এগুলা বের করতে পরে দেখবো সময় গেছে গিয়া। এক অ্যাটমসফিয়ার সমান হচ্ছে 760 মিলিমিটার মার্কারি। 760 মিলিমিটার মার্কারি, তো 760 দিয়ে তুমি মিলিমিটার মার্কারিকে ভাগ দিলে অ্যাটমসফিয়ারে চলে আসবে এই মানগুলো। এটা 760 দেওয়া আছে, তাহলে প্রথমটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার কিন্তু বিগত ছিল 500 মিলিলিটার। তাহলে এখান থেকে আমরা টাইমের একটা মান পাবো। আচ্ছা, বিয়ের মান, হ্যাঁ, লিটার নিতে হবে, তাহলে 500 × 10⁻³ দিয়ে দিই, মানে 1000 দিয়ে ভাগ। 500 মিলিলিটারকে 1000 দিয়ে ভাগ করলে তো লিটারে বের হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা এ গ্যাসের একটা পাবো, এখান থেকে আমরা পাবো হচ্ছে এ গ্যাসের হচ্ছে MA পাবো। আবার একই হবে বি গ্যাসের ক্ষেত্রেও আমরা মানে মোলার ভরটা পাবো না? পাবো। আচ্ছা, তাহলে আমরা এইটাকে যদি রুট করে দেই, তাহলে হচ্ছে আমরা এখানে কি পাবো? আমরা এখানে পাবো হচ্ছে আর বি বাই হচ্ছে আর এ, এরকম পাবো। মানে এই দুই পাশে কিন্তু একটা উল্টা হবে, বুঝছো? তাহলে এখানে ক্যালকুলেশন করে তুমি একটা অনুপাত পাবো। মনে করো এটা পাইছো হচ্ছে 0.78, এরকম একটা অনুপাত পাইছো, ঠিক আছে? তাহলে আমরা কি অনুপাত পাইলাম? আর বি বাই হচ্ছে আর এ, একটা অনুপাত পেলাম 0.78। এখন তুমি বলো তো, আর এ বড় নাকি আর বি বড়? আর এ বড়। হ্যাঁ, নিচেরটা বড় হয়েছে দেখে এটা দশমিকে আসছে। যদি উপরেরটা বড় হইতো তাহলে তো 1-এর বেশি আসতো, বুঝছো? 1-এর বেশি আসতো, 1-এর কম আসতো না কিন্তু, ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখতেছি যে আর এ বড়, মানে হচ্ছে এই গ্যাসের ব্যাপন হার বেশি, এই গ্যাসের ব্যাপন হার বেশি, বি গ্যাসের ব্যাপন হার কম, এইভাবে করতে হবে। আচ্ছা, যাক, এই ধরনের তো আসে ম্যাথ, আর তো দেখি আর তো কিছু আসে না। ও, এই যে ভালো কথা, এই গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ, এই 3টা সূত্র দেওয়া কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তখন বর্গবেগ বের করতে কি আর মান ওটাই ইউজ করা হয় না? বেগের ক্ষেত্রে তো মিটার পার সেকেন্ডে আমরা বের করি, তাই না? মিটার পার সেকেন্ড, তাহলে এখানে এসে এককের আর ব্যবহার করতে হবে। বুঝো নাই? একটা ঝামেলা না, ঝামেলা হইলে কিছু করার নাই, কি করবা? সবখানে একটা ব্যবহার করলে তো বর্গমূল গড় বর্গবেগ, এটাকে হলো গিয়ে CRMS লেখা হয়। CRMS এর সূত্র কি? CRMS এর সূত্র হচ্ছে √3RT/m। √3RT/m। এমটা কি? এম হচ্ছে যেই গ্যাসের ক্ষেত্রে বর্গমূল গড় বর্গবেগ বের করবো সেই গ্যাসের মোলার ভর বা আণবিক ভর, আর এবং টি তো কনস্ট্যান্ট মান, এটা CRMS এর মান। আচ্ছা, আর যদি বলা হয় সাধারণ গড়বেগ, হ্যাঁ, সাধারণ গড়বেগের সূত্র জানি কই? এই যে, হ্যাঁ, ওটা তো মেবি গড় করে √8RT/πm, √8RT/πm, এটা হচ্ছে সাধারণ গড়বেগ। আর সম্ভাব্যতম বেগ, এটা কোনটা জানা আছে না? এই যে সম্ভাব্যতম বেগ, CRMS বা বর্গমূল গড় বর্গবেগ হচ্ছে √3RT/m। আর সম্ভাব্যতম বেগ যদি বলে, সম্ভাব্যতম বেগ হচ্ছে √2RT/m। আর হচ্ছে
সাধারণ গর্বেগ, এমনিতে সাধারণ নর্মাল গর্বেগ। এটা হচ্ছে √8 RT বাই হচ্ছে πm। এই 300 টাকা লাগবে। ওয়ালাইকুম আসসালাম। গতিশক্তি কি আসলে কম আসে কিন্তু আসে। গতিশক্তির সূত্রও দেখে দেয়, গতিশক্তি তো কম দেয়, আবার দেয় না, খুব কম দেয়। ½ mv² আছে না সূত্র, ½ mv², এরকম এখানে হবে ½ mc²। সিমিলার তো এখানে গতিবেগ এই যে এই সূত্র আছে, একটা সূত্র আছে কি PV = 1/3mc²। এটা এই সূত্রটা লাগে, PV হচ্ছে 1/3 am না তো mc²। PV = 1/3mc²। বুঝছো? বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য। আর কি আছে? আচ্ছা, অ্যাসিড ক্ষারের একটা কাহিনী আছে এখানে। অ্যাসিড ক্ষারের কাহিনী বলে দিই। অ্যাসিড ক্ষারের 3টা তত্ত্ব আছে, মানে কারা কারা অ্যাসিড, কারা কারা ক্ষার, কারা কারা অম্লীয়, কারা কারা ক্ষারীয়, এটা চেনার 3টা তত্ত্ব আছে। আর্হেনিয়াস তত্ত্ব, লুইস ক্ষার তত্ত্ব, ব্রনস্টেড-লাউরি তত্ত্ব, আর হচ্ছে লুইস অ্যাসিড ক্ষার তত্ত্ব। বুঝছো? লুইস তত্ত্ব। তাহলে আর্হেনিয়াস তত্ত্ব, আর্হেনিয়াস তত্ত্ব। আর্হেনিয়াস তত্ত্ব বিজ্ঞানী আর্হেনিয়াস কি বলছেন? বিজ্ঞানী আর্হেনিয়াস বলছেন যে যে সকল পদার্থ বা যে সকল যৌগ হচ্ছে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে, জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে, তারা হচ্ছে অ্যাসিড। এটা বলছে বিজ্ঞানী আর্হেনিয়াস। বলছে কি জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে, মানে এই Cl তাকে যদি আমি মানে পানির ভিতরে যদি মিশাই H2O-তে, তাহলে কি হয়, হাইড্রোজেন আয়নটা এবং হচ্ছে ক্লোরাইড আয়নটা আলাদা হয়। তাহলে আমি HCl থেকে হাইড্রোজেন আয়নটা পাইতেছি না। তো হাইড্রোজেন আয়ন যেহেতু HCl দান করছে, সুতরাং HCl একটা অ্যাসিড। এটা বিজ্ঞানী আর্হেনিয়াসের কথা, বুঝছো? তারপরে আমরা আবার কাদের থেকে পাইতে পারি? H2SO4। ওকে, জলীয় দ্রবণ বানাইলে কি হবে? ও হচ্ছে এরকমভাবে হাইড্রোজেন আয়ন দান করে, হাইড্রোজেন আয়ন প্লাস হচ্ছে SO4 2-। বুঝতে পারছো? SO4 2-। তাহলে এরা হচ্ছে অ্যাসিড। আর্হেনিয়াসের তত্ত্বমতে এরা হচ্ছে অ্যাসিড। তাহলে আর্হেনিয়াস তত্ত্বমতে অ্যাসিড কারা হবে? যাদের ভিতরে হাইড্রোজেন আছে তারাই কিন্তু অ্যাসিড হবে। যাদের ভিতরে হাইড্রোজেন আছে তারা কিন্তু অ্যাসিড, তাদেরকে আমরা অ্যাসিড বলতে পারবো না। বলতে পারবো না। আমি কি বলতে পারবো কার্বন ডাইঅক্সাইডটা অ্যাসিড? কীভাবে বলতে পারবো? তো হাইড্রোজেন আয়ন দেয় না। বুঝতে পারছো? তাহলে আর্হেনিয়াস তত্ত্বমতে যাদের মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে তারা হচ্ছে অ্যাসিড। আবার উনি কি বলছেন হচ্ছে যাদের মধ্যে OH আছে তারা হচ্ছে ক্ষার। যাদের মধ্যে OH আছে, মানে যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দান করে, যেমন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, এটা দিয়ে তো মেইন কাজ করা হয়। যাদের মধ্যে হাইড্রোক্সিল আয়ন আছে, যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দেয়, যেমন সোডিয়াম আয়ন প্লাস হচ্ছে হাইড্রোক্সিল আয়ন আমি পাইতেছি তো, সুতরাং সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার। বিজ্ঞানী আর্হেনিয়াসের মতো। আবার হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH, এটা কিন্তু একটা দুর্বল ক্ষার হোক সবল ক্ষার হোক, ওকে জলীয় দ্রবণে দিলে আমরা কিন্তু পাইতেছি, এই হাইড্রোক্সিল আয়ন কিন্তু পাইতেছি, OH- আয়ন পাইতেছি তো। তাহলে এটাও একটা ক্ষার। বুঝতে পারছো? তাহলে দেখো বিজ্ঞানী আর্হেনিয়াসের মতে
কাদেরকে আমরা অ্যাসিড বলতে পারবো? যাদের মধ্যে হাইড্রোজেন আছে তাদেরকে আমরা অ্যাসিড বলতে পারবো। যাদের মধ্যে হাইড্রোজেন আছে তাদেরকে অ্যাসিড বলতে পারবো। যাদের মধ্যে হাইড্রোজেন আছে তাদেরকে আমরা ক্ষার বলতে পারবো, অন্যদেরকে বলতে পারবো না। এরপরে আপডেট আরেকটা সূত্র আসছে, বিজ্ঞানী ব্রনস্টেড-লাউরির তত্ত্ব। ব্রনস্টেড-লাউরি কি বলছেন? ব্রনস্টেড-লাউরি বলছেন কি বলছিল, আচ্ছা, ওনার তত্ত্বমতে অম্ল হলো এমন একটি যৌগ বা আয়ন যারা অন্য পদার্থ থেকে প্রোটন দান করতে পারে। ওনার ভাষ্য মতে হচ্ছে অম্ল কারা? অম্ল হচ্ছে প্রোটন দান করে। ঠিক আছে। আর ক্ষার কারা? হ্যাঁ কি বলল রে? আর ওনার ভাষ্য মতে আমরা ক্ষার কাদেরকে বলতে পারি? ক্ষার তাহলে উল্টাটা, মানে যারা প্রোটন গ্রহণ করে। বুঝতে পারছো? তাহলে দেখো, প্রোটন যারা দান করতে পারে তাদেরকে উনি অম্ল বলছেন, বিজ্ঞানী ব্রনস্টেড-লাউরি। ঠিক আছে। তাহলে এখন প্রোটন কারা দান করতে পারে? প্রোটন মানে কি? একটা হাইড্রোজেনের ভিতরে কেন্দ্রে থাকে একটা প্রোটন, বাইরে থেকে একটা ইলেকট্রন যদি ত্যাগ করে দেয় হাইড্রোজেন, তাহলে কি হবে? হাইড্রোজেন প্লাস হবে না? তাহলে এই হাইড্রোজেন প্লাসের মধ্যে কি আছে? ইলেকট্রন তো নাই, শুধু আছে একটা প্রোটন। তাহলে প্রোটন আর হাইড্রোজেন প্লাস একত্ব কথা বুঝতে পারছো? প্রোটন এবং হাইড্রোজেন প্লাস একত্ব কথা, এটাই হচ্ছে প্রোটন। H প্লাসই হচ্ছে প্রোটন। তাহলে এই H প্লাস আমি কাদের থেকে পাবো? যাদের মধ্যে হাইড্রোজেন আছে তাদের থেকেই তো পাবো। এই HCl থেকে পাবো হচ্ছে প্রোটন। তারপর হচ্ছে H2SO4, বুঝতে পারছো? HNO3। এরা প্রত্যেকে হচ্ছে আয়নিত হইলে আমরা H প্লাস বা প্রোটন পাবো না? এখানে পাবো না। এই যে একটা প্রোটন পাবো, প্লাস হচ্ছে একটা ক্লোরাইড আয়ন পাবো, দুইটা প্রোটন পাবো এখানে, প্লাস হচ্ছে SO4 2- পাবো। তারপর এখানে পাবো কি H প্লাস এবং হচ্ছে NO3, বুঝলা? তো এখন তুমি খেয়াল করো, বিজ্ঞানী আরহেনিয়াস বলছিলেন কি যে হচ্ছে যারা অম্ল, বিজ্ঞানী আরহেনিয়াসের মতে যারা অম্ল তারা হচ্ছে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে। জলীয় দ্রবণে, বুঝলা? তাহলে আরহেনিয়াসের মতো আমরা তাদেরকে অম্ল বলতে পারবো যাদের মধ্যে হাইড্রোজেন আছে। আবার একইভাবে ব্রনস্টেড-লাউরিও বলছেন কি প্রোটন অম্ল কারা? যারা হচ্ছে প্রোটন দান করতে পারে। তার মতো তো প্রোটন দান করতে পারবে তারাই যাদের ভিতরে হাইড্রোজেন আছে, তাই না? তাহলে বিজ্ঞানী আরহেনিয়াসের তত্ত্ব মতে যেগুলো অ্যাসিড, ওই অ্যাসিডগুলোকে আমরা ব্রনস্টেড-লাউরির মতো ওইগুলোকে অ্যাসিড বলতে পারি। বাইরে নতুন কোনো অ্যাসিড পাই না আমরা। ব্রনস্টেড-লাউরির মতো কিন্তু কার্বন ডাইঅক্সাইডকে অ্যাসিড বা ক্ষার কিছু বলতে পারি না, পারি? বা এই যে NH3, ওকে কিন্তু আমরা অ্যাসিড বা ক্ষার কিছু বলতে পারি না। ওর ভিতরে হাইড্রোজেন আছে কিন্তু ও তো হাইড্রোজেন দান করে না, তো প্রোটন দান করে না, প্রোটন দান করে না, ওকে আমরা এইগুলো বলতে পারি না। কথা বুঝতে পারছো আমি কী বলছি? মানে আমি বুঝাতে চাইছি এইটাই যে বিজ্ঞানে আরহেনিয়াস মতে যেগুলোকে আমরা অ্যাসিড হিসেবে চিনতে পারি, ব্রনস্টেড-লাউরির মতেও ওগুলোকে আমরা অ্যাসিড হিসেবে চিনতে পারি। নতুন কোনো সদস্য পাই না। তবে নতুন সদস্য পাই হচ্ছে ক্ষারের ক্ষেত্রে। এই যে ক্ষারের ক্ষেত্রে আরহেনিয়াস বলছিলেন কি ক্ষার হচ্ছে তারা যারা হচ্ছে OH দান করে, OH বা হাইড্রোক্সিল আয়ন দান করে। আর ব্রনস্টেড-লাউরি কি বলছেন? OH দান করে যারা তারাই ক্ষার। উনি বলছেন যারা প্রোটন গ্রহণ করে তারা হচ্ছে ক্ষার, যারা প্রোটন গ্রহণ করে তারা হচ্ছে ক্ষার। তাহলে NH4+। হ্যাঁ, এই তুমি ভালো কথা বলছো। একটা প্রোটন গ্রহণ করতে পারে কি? এরকম একটা প্রোটন গ্রহণকারী আছে হচ্ছে NH3, অ্যামোনিয়া করে কি এই প্রোটনের সাথে হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে, তার কাছে যে দুইটা এক্সট্রা ইলেকট্রন থাকে, সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে NH4+ আয়ন গঠন করে, বুঝছো? তাহলে প্রোটনকে কি সে গ্রহণ করছে না? প্রোটনকে সে গ্রহণ করছে। তার মানে এটা হচ্ছে একটা ক্ষার। এই যে আমাদের NH3, এটা হচ্ছে একটা ক্ষার। NH3 ক্ষার না, NH4+ ক্ষার। NH3 ক্ষার। ও তো এই NH4 তো আর গ্রহণ করবে না, গ্রহণ করছে NH3 হচ্ছে একটা ক্ষার, বুঝতে পারছো? আবার একইভাবে তাহলে NH4+ কি অ্যাসিড হয়ে গেছে? কি NH4+? এটা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড হয়েছে। এটা হচ্ছে একটা অনুবন্ধী অ্যাসিড। যাই হোক,
খেয়াল করো। আবার OH মাইনাস হচ্ছে হাইড্রোজেন আয়ন বা প্রোটনকে পাইলে কিন্তু পানিতে পরিণত হয়ে যায়, তাই সেও কিন্তু গ্রহণ করতেছে H2। সেই হিসাবে OH মাইনাস ও একটা ক্ষার, বুঝতে পারছো? ও একটা ক্ষার। তা আচ্ছা আচ্ছা, এখন দেখো আমরা আর্হেনিয়াস এবং ব্রনস্টেড লাউরির দুইজনের তত্ত্ব মিলাইলে নতুন কোনো মানে ব্রনস্টেড লাউরির সূত্র মতে নতুন কোনো অ্যাসিড পাই না, কিন্তু নতুন কিছু ক্ষার কিন্তু পাইতেছি, বুঝছো? এইগুলাকে কিন্তু আর্হেনিয়াসের তত্ত্ব মতে হচ্ছে সংজ্ঞায়িত করা যায় না, কারণ আর্হেনিয়াস বলছেন যারা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন দিবে তারা ক্ষার। তো NH3 এর মধ্যে OH বা হাইড্রোক্সিল আয়ন তো নাই, তাহলে ওর মতে হচ্ছে আমরা এটাকে ক্ষার বলতে পারি না। কিন্তু ব্রনস্টেড লাউরি বলছেন যারা হচ্ছে প্রোটন গ্রহণ করে তারা ক্ষার, তো ও তো প্রোটন গ্রহণ করে, বুঝছো? তাহলে এই কথা বলা যায় যে ব্রনস্টেড লাউরির তত্ত্ব মতে হচ্ছে ক্ষারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এটা বলা যায় না? ওনার তত্ত্ব মতে হচ্ছে ক্ষারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আমরা যাবো হচ্ছে লুইস তত্ত্বে। এরকম ক্ষার কি একটাই আছে এক্সেপশনাল না, আছে আরও আছে, আমার মাথায় আসছে না, এই জন্য দিইনি। যেমন ধরো যে H2O আছে না, পানিও তো গ্রহণ করে, পানিও তো হচ্ছে H2O তো হাইড্রোজেন আয়ন হচ্ছে গ্রহণ করে লাগে এরকম হয় H3O প্লাস এরকম গঠন করে, হাইড্রোনিয়াম আয়ন বলে এটাকে, হয়তো এরকম হয়তো। আচ্ছা, লুইস তত্ত্ব, বিজ্ঞানী লুইস কী বলছেন? লুইসের তত্ত্ব মতো হচ্ছে অম্ল কারা? অম্ল হচ্ছে যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে অম্ল, ক্ষার হচ্ছে যারা ইলেকট্রন দান করে। অম্ল হচ্ছে যারা ইলেকট্রন গ্রহণ করে, এরা হচ্ছে অম্ল। আর ক্ষার কারা? ক্ষার হচ্ছে যারা ইলেকট্রন দান করতে পারে, যারা ইলেকট্রন দান করে তারা হচ্ছে ক্ষার। ইলেকট্রন কারা দান করতে পারে? এই যে মাত্র উপরে দেখলাম না NH3, এই NH3 কিন্তু ইলেকট্রন দান করতে পারে, এই NH3 হচ্ছে ইলেকট্রন দান করতে পারে। NH3 কাছে এরকমভাবে দুটো ইলেকট্রন থাকে এক্সট্রা, এই দুটো ইলেকট্রনের একটা হচ্ছে হাইড্রোজেন বা প্রোটনকে দান করে সে, এরপরে তার সাথে যুক্ত হয়ে মানে সন্নিবেশ সংযোগী বন্ধন তৈরি করে বানায় ফেলে NH4+, বুঝতে পারছো? তাহলে লুইস তত্ত্ব মতো NH3-কে ক্ষার বলা যায়। NH3-কে ক্ষার আমরা ব্রনস্টেড লাউরি তত্ত্ব মতো বলতে পারতাম, বুঝছো? তাইলে কি আমরা নতুন কোনো সদস্য এখানে পাইতেছি না, লুইস তত্ত্ব মতো নতুন কোনো ক্ষারের সদস্য পাইতেছি না, ঠিক আছে? নতুন কোনো ক্ষারের সদস্য পাইতেছি না। এই যে এখানে যে লেখা আছে বিজ্ঞানী ব্রনস্টেড লাউরি বলছেন ক্ষার হচ্ছে তারা যারা প্রোটন গ্রহণ করে, তো ক্ষাররা প্রোটন গ্রহণ করে ইলেকট্রন দানের মাধ্যমেই। লুইসও সেই কথাই বলছেন, যারা ইলেকট্রন দান করে তারা হচ্ছে ক্ষার। NH3 একটা ক্ষার, এরপরে হচ্ছে PH3 একটা ক্ষার, এই যে PH3 ও হচ্ছে একটা ক্ষার, ও হচ্ছে এইভাবে মুক্ত ইলেকট্রন দান করে তারপরে করতে পারে, যুক্ত হইতে পারে। তারপরে এরকম আরও বহুত ক্ষার আছে। আর অম্ল হচ্ছে যারা ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা হচ্ছে অম্ল। তো এইভাবে অম্লের সংখ্যা হচ্ছে আমরা নতুন কিছু অম্লের সংখ্যা দেখতে পাই, যেমন কই গেল লুইস অ্যাসিড। তো লুইস অ্যাসিড মতে মানে লুইস তত্ত্ব মতে কাদেরকে আমরা অম্ল বলতে পারি? অম্ল হিসেবে আমরা করতে পারি এই যে কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে একটা অম্ল, কারণ ও ইলেকট্রন গ্রহণ করে, বুঝছো? তারপরে সালফার ডাইঅক্সাইড ইলেকট্রন গ্রহণ করে, তারপরে সালফার ট্রাইঅক্সাইড ইলেকট্রন গ্রহণ করে। কীভাবে গ্রহণ করে এখন এত কিছু দেখার সময় নাই। তারপরে BF3 ইলেকট্রন গ্রহণ করে, বুঝছো? তবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইলেকট্রন গ্রহণ করে, এইটা আমি তোমাকে ব্যাখ্যা করে এখন দেখাইতে পারি। BF3 এই সবগুলোটাই বলতে পারি। এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কী মধ্যে কী হয়? অ্যালুমিনিয়ামের হচ্ছে কি 2, 8, 3, তাই না? মানে হচ্ছে এই 3 নম্বর কক্ষপথে 3s1 3s2 এবং 3p হচ্ছে 1, 3p1 মানে কি 3px1। তাহলে দেখো আর 3py ফাঁকা, আর 3pz ফাঁকা, আর 3d পুরোটা ফাঁকা। তাহলে পুরো ফাঁকা জায়গায় যে কোনো জায়গায় ও হইতেছে সন্নিবেশ সংযোগী বন্ধন গঠন করার জন্য ইলেকট্রন গ্রহণ করার জায়গা আছে না? জায়গা আছে। যাদের মধ্যে এরকম ইলেকট্রন গ্রহণের জায়গা আছে এরা সবাই হচ্ছে লুইস ক্ষার। কার্বন ডাইঅক্সাইডের কার্বনের দিকে তাকাও তুমি, 2, 4, 6, তো 2, 2, 6 মানে 1s2 2s2 এবং 2p2 মানে কি 2px1 2py1, আর 2pz তো ফাঁকা আছে না? 2pz ফাঁকা আছে। তো এইরকমই সব। সালফারের তো ফাঁকা আছে, সালফারের হচ্ছে ডি অরবিটাল আছে, বোরনেরও এরকম অরবিটাল ফাঁকা আছে, বুঝতে পারছো? যাদের এরকম অরবিটাল ফাঁকা থাকে গ্রহণ করার মতো এরা সবাই হচ্ছে লুইস ক্ষার। তারপরে কি FeCl3, এই যে লুইস ক্ষার, বুঝলা? তাহলে এই যে আমরা নতুন যে এগুলো লুইস অ্যাসিড, এরা সবাই লুইস অ্যাসিড, কারণ ইলেকট্রন গ্রহণ করতে পারে। আচ্ছা, তো এই যে নতুন
কতগুলা অ্যাসিড সম্পর্কে আমরা জানতে পারলাম, এটা বিজ্ঞানী লুইসের তত্ত্ব মতো, তারপরে হলো আমরা থেকে জানতে পারছি। এদেরকে কি আরহেনিয়াস বা ব্রসেটলারি তত্ত্ব মতো কি জানা গেছে? এদেরকে সংজ্ঞায়িত করা গেছে? করা যায় নাই। তাহলে এই জন্যই বলা হয় যে লুইস তত্ত্ব মতো হচ্ছে অম্লের সংখ্যা বৃদ্ধি পাইছে, আর হচ্ছে ব্রসেটলারি তত্ত্ব মতো হচ্ছে ক্ষারের সংখ্যা বৃদ্ধি পাইছে, এটা বলা হয়। অন্য আরেকটা অধ্যায় আজকে দেখাই দিতাম, তাহলে ভালো হইতো। কোন অধ্যায় পড়াবো যায়? ডিপ্রেশন পড়াবো না। এটা অ্যান্সার করার এরকম হালতে লেখা আছে, করে গেলে একটু করে যাবো আর লেখা আছে দিয়ে দেবো। দিয়ে তো বেশি কোশ্চেন এই অধ্যায়টা থেকে ভালো প্রশ্ন আসবে জানো। পরিমাণগত রসায়ন, পরিমাণগত রসায়ন কিন্তু ম্যাথ এবং এগুলো সহজ, কিন্তু মানে পারলেই হবে। নাম দিয়ে দিবি তখন কি বেদর করে পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়ন জানার আগে তোমাকে জানতে হবে মোল কি। এক মোল দ্বারা কি বোঝায়? এক মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক কোনো কিছু, মানে 6.02 ইন্টু 10⁻23 এত সংখ্যক যে কোনো কিছুকে এক মোল বলা হয়। এত সংখ্যক যে কোনো কিছুকে হচ্ছে এক মোল বলা হয়, বুঝতে পারছো? তাহলে এক মোলের ভরকে বলা হয় মোলার ভর। মোলের ভর হচ্ছে কি? মোলার ভর। বুঝতে পারছো কি বলছি? এক মোলের ভর হচ্ছে মোলার ভর। মোলার ভর হচ্ছে কোনটা? আণবিক ভর হচ্ছে মোলার ভর, আণবিক ভর। বুঝছো? তাহলে আমরা জানি হচ্ছে অক্সিজেন ধরো সোডিয়ামের মোলার ভর কত, আণবিক ভর বা মোলার ভর কত আমরা জানি 23। সোডিয়ামের ভর হচ্ছে 23 গ্রাম। 23 গ্রাম না, সোডিয়ামের ভর হচ্ছে 23 গ্রাম। সোডিয়ামের মোলার ভর, আরে ভুল লিখছি, মোলার ভর লেখা উচিত ছিল। সোডিয়ামের মোলার ভর আমরা জানি হচ্ছে 23 গ্রাম, তাই না? সোডিয়ামের মোলার ভর 23 গ্রাম দ্বারা কি বুঝাইতেছি আমি? এক মোল পরিমাণের ভর। না, গ্রাম পার মোল লেখা যায়, কিন্তু না লেখলে সমস্যা নেই। আচ্ছা, সোডিয়ামের মোলার ভর হচ্ছে 23 গ্রাম। 23 গ্রাম দ্বারা কি বোঝানো হইতেছে? লেখাই আছে মোলার ভর। মোলার ভর মানে কি? এক মোল পরিমাণের ভর। মোলার ভর বলতে কি বুঝাইছে? এক মোল, সোডিয়ামের এক মোল পরিমাণের ভর। এই সোডিয়ামের এক মোলের ভর, এটা সোডিয়ামের এক মোলের ভর কত? 23 গ্রাম। এক মোলের ভর মানে কি? এক মোলের ভর মানে হচ্ছে এই এক মোল বলতে কি বোঝায়? আবার এই যে এক মোল বলতে বোঝায় হচ্ছে 6.02, এত নাম্বার বোঝায় না? তাহলে এটাকে লেখা যায় না 6.02 ইন্টু 10⁻23 এতটি পরমাণুর ভর, এটা লেখা যায় না? লেখা যায়? বুঝতেছো তো? আচ্ছা, এখান থেকে আমরা একটা পরমাণুর ভর বের করতে পারবো না। যদি বলে সোডিয়ামের একটি পরমাণুর ভর বের করো, তাহলে লিখবো কি? একটি পরমাণুর ভর লিখবো, এটা দিয়ে ভাগ করে দিব। বুঝতে পারছো তো? এরকম। আবার যদি বলি অক্সিজেনের একটি পরমাণুর ভর বের করো, অক্সিজেনের একটি পরমাণুর ভর আমরা জানি হচ্ছে অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে গ্যাস আকারে থাকে, O2 গ্যাস আকারে থাকে, তা এবং ওর ভর হচ্ছে 32 গ্রাম। 32 গ্রাম। তো 32 গ্রাম মানে এক মোলের ভর হচ্ছে 32 গ্রাম, মানে 6.02 ইন্টু 10⁻23 এতটি অণু। এখানে কিন্তু পরমাণু না, অক্সিজেন হচ্ছে অণু হিসেবে থাকে, O2 অণু হিসেবে থাকে, এতটি অণু, তাই না? এতটি অণু। তাহলে পরমাণুর সংখ্যা কত হবে? ডাবল, 2 করে আছে। বুঝতে পারছো তো আমি কি বলতেছি? পরমাণুর সংখ্যা হবে কি? ডাবল, 2 ইন্টু 6.02 ইন্টু 10⁻23 এতটি পরমাণুর ভর হচ্ছে ওই 32 গ্রাম। বুঝতে পারছো? এখান থেকে একটা পরমাণুর ভর বের করা যাবে না? যাবে।
আচ্ছা, এই জিনিসগুলো জানিয়ে রাখো। তারপরে মোলার আয়তন বলতে কি বোঝায়? 1 মোল পরিমাণের আয়তনকে সে মোলার আয়তন বলে, মোলার আয়তন বলে। আচ্ছা, আবার এসটিপিতে আমরা একটা ইনফরমেশন কি, যে এসটিপিতে হচ্ছে মানে এসটিপি না, শুধুমাত্র এসটিপি না, যে কোনো আয়তনে নির্দিষ্ট তাপমাত্রায় সকল গ্যাসের মোলার আয়তন হচ্ছে সমান হয়। নির্দিষ্ট তাপমাত্রায় সকল গ্যাসের মোলার আয়তন হচ্ছে সমান হয়। এসটিপিতেও হচ্ছে সকল গ্যাসের মোলার আয়তন সমান। এসটিপিতে গ্যাসের মোলার আয়তন কত হোক? 22.4 লিটার। বি হচ্ছে 22.4 লিটার। এসটিপি বলতে কি বোঝায়? এসটিপি বলতে বোঝায় 0 ডিগ্রি সেলসিয়াস, বুঝতে পারছো? আর যদি আমরা 25 ডিগ্রি সেলসিয়াস নিই, মানে হচ্ছে এসএটিপি। এসএটিপিতে গ্যাসের মোলার আয়তন ভি এর মান হচ্ছে 24.789 লিটার, বুঝতে পারছো? আর যদি 20 ডিগ্রি সেলসিয়াস নেই 25-এর জায়গায়, তাহলে এটার মোলার আয়তন ভি এর মান আসবে হচ্ছে 24.041 মনে হয়, 041 লিটার। ঠিক আছে, এগুলো আমাদের কাজে লাগবে ম্যাথ করার সময়, এগুলো আমাদের কাজে লাগবে। তারপরে যেহেতু এটা পরিমাণগত রসায়ন, সব হিসাব নিকাশের কাহিনী, এখানে তোমার যে ফার্স্ট পেপারে তুমি পড়ছো না পিএইচ থিএস এর কাহিনী পড়ছো না, এগুলো এখানে লাগবে। পিএইচ মানে কি? পিএইচ বলতে বোঝায় মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। কোনো পাত্রের ভিতরে হাইড্রোজেন আয়ন বেশি থাকা মানে হচ্ছে ওটা অ্যাসিড।